আওয়ামী লীগকে রাজনীতিতে দ্রুত ফিরে আসার সুযোগ তৈরি করে দিচ্ছে, শেখ হাসিনাকে রাজনীতিতে দ্রুত প্রত্যাবর্তনের সুযোগ করে দিচ্ছে ছাত্র সমন্বয়করা এবং সরকারের বেশ কিছু বিতর্কিত কর্মকাণ্ড। এবং তারই ইঙ্গিত আমরা এর মধ্যে পেতে শুরু করেছি। শেখ হাসিনা জনসম্মুখে আসতে শুরু করেছেন, আওয়ামী লীগের প্রতি মানুষের জনসমর্থন বাড়ছে। এর বেশ কিছু কারণ আছে, আমি সেগুলো পরে বলছি। এবং শেখ হাসিনা যে তার যে পুনরুত্থান ঘটছে তা নিয়ে এর মধ্যে নানান ধরনের বিশ্লেষণ শুরু হয়ে গেছে। শেখ হাসিনার একের পর এক অডিও বার্তা তিনি ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে আমরা শুনতে পেয়েছি। যেভাবেই হোক তা ফাঁস করা হোক অথবা ছড়িয়ে দেওয়া হোক, সেগুলোর মধ্যে দলীয় নেতাকর্মীদের প্রতি বিভিন্ন ধরনের নির্দেশনা ছিল, বেশ কিছু উস্কানিও ছিল, এটাও সত্য কথা। আমরা দেখলাম হঠাৎ করে তিনি জনসম্মুখেও আসতে শুরু করলেন। কেমন? গত সপ্তাহে নিউ ইয়র্কে আওয়ামী লীগের একটি জনসভায় তিনি প্রকাশ্যে ভার্চুয়ালি যোগ দিয়েছেন, সেখানে বেশ কিছু কথা বলেছেন। আগামী 8 সেপ্টেম্বর লন্ডনে আওয়ামী লীগের আরেকটি জনসভায় তার টেলিকনফারেন্সে যুক্ত হওয়ার কথা। এবং নিউ ইয়র্ক সিটিতে যে জনসভা আওয়ামী লীগের, সেখানে তিনি কি বলেছেন, যে অভিযোগগুলো করেছেন তার মধ্যে হচ্ছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন চলছে এবং তাকে এবং তার বোন শেখ রেহেনাকে খুন করার চক্রান্ত করা হয়েছিল, এই বক্তব্যগুলো দিয়েছে। এখন বিরতি ভেঙে আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরছে কিনা এমন প্রশ্নের জবাবে বিবিসিকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন যে বিরতির কিছু নেই, আওয়ামী লীগ রাজনীতি ছিল এবং এখনো আছে। তিনি বলেছেন যে দেশের দুর্বৃত্ত চলছে, মানুষ কষ্টে আছে, মানুষকে উদ্ধার করার নৈতিক দায়িত্ব আওয়ামী লীগের। কি সুন্দর কথা। বর্তমান সময়ে যাই হোক না কেন, বর্তমানটা দিয়ে আওয়ামী লীগের সময় যা কিছু ঘটেছে সেটি জায়েজ করার কোনো উপায় নেই। 15.5 বছরে মানুষ কি পরিমাণ কষ্টে ছিল, বাক স্বাধীনতা হরণ থেকে শুরু করে ভিন্ন মতাবলম্বীদের উপর স্টিম রোলার চালানো, মানুষের জীবনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি তা নিয়ে যে নাভিশ্বাস ওঠা এবং গুম খুন, এগুলো তো ছিলই, কি অস্বীকার করতে পারবো আমরা? আচ্ছা, আবার শেখ হাসিনার বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে প্রচারের ক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে নিষেধাজ্ঞা জারি করা হলো। সেই বিষয়ে খালিদ মাহমুদ চৌধুরী বলছেন এটি বাক স্বাধীনতার হরণ। আবারও বলতে হয় কি সুন্দর কথা, যখন 2015 সালের 7 জানুয়ারি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বক্তব্য নিষিদ্ধ করা হয়েছিল আদালতের নির্দেশে, তখন সেটা বাক স্বাধীনতা হরণের পর্যায়ে পড়েনি নাকি? সেগুলো কিছুই না, সেগুলো আইনগতভাবে পদক্ষেপ নেওয়া হয়েছে। যাই হোক, এগুলো নিয়ে নতুন করে কিছু বলার নেই। এখন আওয়ামী লীগ যেটি করছে, শেখ হাসিনা যেটি করছেন, বাংলাদেশ থেকে পালিয়ে যেয়ে ভারতে আশ্রয় নিয়ে তারপর তার যে কর্মকাণ্ড, সেটিকে আবার বিএনপি বলছে যে এটি করে কোনো লাভ হবে না, এটা ফাঁপা ওয়াজ। যাই হোক না কেন, আবার রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ বলছেন যে শেখ হাসিনা ভারতে লিখে দেওয়া পাণ্ডুলিপি তিনি তোতা পাখির মতন আওড়াচ্ছেন। দেশে সংখ্যালঘু নির্যাতন চলছে, দেশে একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা, ভারতের পক্ষ থেকে যে ধরনের উদ্যোগ, সেগুলোই শেখ হাসিনার মুখ থেকে বের করে আনা হচ্ছে। এবং ঠিক এমন কথাই ভারতের একজন বর্ষিয়ান সাংবাদিক, আমি এর আগে আপনাদেরকে জানিয়েছি, দীনেশ কে ভোরা, তিনিও বলেছেন যে শেখ হাসিনার কাঁধে বন্দুক রেখে মোদি তার টার্গেট ফুলফিল করার চেষ্টা করছেন। এর কারণ হিসেবে যেগুলো বলা হচ্ছে তা হচ্ছে ভারত স্পষ্টতই তার একটি অঙ্গরাজ্য হারিয়েছে, বাংলাদেশ তার একটি নতুন অঙ্গরাজ্যে পরিণত হয়েছিল। বাংলাদেশ থেকে যে মিলিটারি এবং ইকোনমিক সুবিধা ভারত পেত সেটা তো হারিয়ে গেছে, সেটা আর পাচ্ছে না। অতএব ভারত সেই তার হারানো রাজ্য অঙ্গরাজ্য ফিরে পেতে শেখ হাসিনাকেই ব্যবহার করছেন, যেভাবেই ব্যবহার করা হোক না কেন। বিষয় তো শেখ হাসিনা তার সমর্থন বাড়ানোর চেষ্টা করছেন এবং বাস্তব ক্ষেত্রে আমরা সেটা দেখছি। বর্তমান সরকারের উপরে মানুষ বিরক্ত, সীমাহীনভাবে বিরক্তির পর্যায়ে পৌঁছে গেছে মানুষ। কিন্তু কেন এগুলো? আমি শেখ হাসিনার রাজনীতি ফেরার বিষয়ে আগে একটু বলে নেই যে ভারতের কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা শশী থারুর, একজন পণ্ডিত ব্যক্তি, তিনি কি বলেছিলেন? তিনি 5 আগস্টের পরপরই বলেছিলেন যে শেখ হাসিনার যুগ শেষ হয়ে গেছে, শেখ হাসিনার রাজনীতিতে প্রত্যাবর্তন বা তাকে মেনে নেওয়ার মতন বাংলাদেশের মানুষের মানসিকতা তৈরি হবে না, এরকমটা তিনি বলেছিলেন। পাশাপাশি মাত্র কদিন আগেই বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার, যিনি আবার নরেন্দ্র মোদী সরকারের থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে পরিচিত, তিনি কি বলছেন? তিনি বলেছেন যে শেখ হাসিনার ভাবমূর্তি এবং আওয়ামী লীগের ভাবমূর্তি পুনরুদ্ধার করা অনেকটাই কঠিন হয়ে পড়বে, যেহেতু বাংলাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ চলছে। আওয়ামী লীগকে যদি ফিরে আসতে হয় তাহলে মানুষের আস্থা অর্জন করতে হবে। এবং শেখ হাসিনার বয়স যেহেতু এখন 77, যদি 10 বছর কমও হতো তাহলে না বোঝা যেত যে তিনি আবার নতুন উদ্যমে সবকিছু শুরু করবেন। কিন্তু এই শুরু করতে করতে তার যে বয়স আরো 5-7 বছর 10 বছর যাবে, সেই অবস্থায় শেখ হাসিনার রাজনীতিতে প্রত্যাবর্তন বা পুনরুত্থান অনেকটাই কঠিন। শশী থারুর নিঃসন্দেহে একজন বিজ্ঞ রাজনীতিবিদ, তার ব্যাপক অভিজ্ঞতা। তিনি যে মন্তব্য করেছেন সেটি হতেই পারে যে শেখ হাসিনার যুগ শেষ। আবার রঞ্জন চক্রবর্তী যেটি বলেছেন সেটাও হতে পারে।
কিন্তু বাস্তবতা আসলে কি বলছে? আমি আগেই বলেছি যে আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়ছে, বিভিন্ন জরিপে সেটি বেরিয়ে আসছে আন্তর্জাতিক বিভিন্ন বিশ্লেষণে। কেন এটি হচ্ছে? প্রথমেই বলছিলাম যে আমি যে কথাটি বলে রেখেছিলাম, আমার কথাগুলো অলরেডি তো রেকর্ডেড, তাই না? আপনারা পিছনে গেলেই দেখতে পারবেন যে মোটামুটি 15-20 আগস্টের পর আমি কি ধরনের মন্তব্য করেছিলাম। আমি যে ধরনের মন্তব্য করি আর না করি সেটি বড় কথা নয়। কথা হচ্ছে শশী থারুর বা পিনাক রাজন চক্রবর্তী যে কথাগুলো বলেছেন শেখ হাসিনা বা আওয়ামী লীগ সম্পর্কে, ফল কি তার বিপরীত হতে চলেছে? কেন? এই বিষয়টি শুরু থেকে বলছিলাম। সারা দেশে যে মব জাস্টিসের সৃষ্টি করা হয়েছিল বা এখনো চলছে, মুক্তিযুদ্ধের ইতিহাস পাল্টে দেওয়ার এক ধরনের চক্রান্ত আমরা দেখতে পাচ্ছি। সেটা যেই করুক না কেন, সরকারের এক ধরনের সহনশীলতা রয়েছে তার প্রতি, এক ধরনের উদাসীনতা রয়েছে, এবং সরকারের মধ্যে থেকেই কোনো কোনো উপদেষ্টা তো নানান ধরনের বক্তব্য দিচ্ছেন। পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির যে অবস্থা, মানুষের জীবন অসহনীয় হয়ে উঠেছে, খাদ্য মূল্যস্ফীতি 14% কাছাকাছি পৌঁছে গেছে। এগুলো মানুষ ভালো চোখে নিচ্ছে না, ভালো চোখে নেওয়ার কথা নয়। হ্যাঁ, কিছু মানুষ আছে আওয়ামী লীগের বিরুদ্ধে তুমুল কথাবার্তা বলবে, আমরাও হয়তো অনেকে বলি, এগুলো অবাস্তব কিছু নয়। প্রচন্ড ক্ষোভ বিক্ষোভ এখনো আওয়ামী লীগের বিরুদ্ধে রয়েছে, কিন্তু যে ক্ষোভ বিক্ষোভ 5 আগস্টে ছিল সেটি কি সেই মাত্রায় আছে? আমরা চোখ বন্ধ করে আপ্তবাক্য আওড়াবো আর ধরে নেব যে না, বর্তমান সরকার অনেক বেশি জনপ্রিয়, আওয়ামী লীগ আর ফিরে আসার সম্ভাবনা নেই, এমনটা ভাবলে আমরা বোকার স্বর্গে বাস করছি। নয়া দিগন্তে একটা রিপোর্ট যে হাসিনাকে ফেরাতে নীল নকশা দিল্লিতে। জানি না এর পেছনে কি কি তথ্য আছে নয়া দিগন্তের হাতে। তার মধ্যে ইমিডিয়েট যেই একটা তথ্য তারা গুরুত্ব দিয়েছে যে সোমবার প্রেস ক্লাব অফ ইন্ডিয়ায় বাংলাদেশি হিন্দু শিক্ষার্থীদের জমায়েত। এটা খুব মানে এই যে সাম্প্রদায়িক উস্কানি হলো এগুলি, যে হিন্দু শিক্ষার্থীদের হবে কেন? বলবে যে বাংলাদেশিদের নির্যাতনের ক্ষেত্রে এই যে ধর্মের বিভাজনটা খুবই দুঃখজনক। এটাকে মোটামুটি ভারত খুব স্টাবলিশ করছে। যাই হোক, অন্য বিতর্ক। বেড়েছে ভারতীয় অনুপ্রবেশকারী। এই খবরে বলা হচ্ছে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর পর অন্তর্বর্তী সরকার গঠনের মধ্য দিয়ে দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে রাজনৈতিক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ বিভিন্ন খাতে সংস্কার কার্যক্রম চলমান রয়েছে। শেখ হাসিনা সহ আওয়ামী লীগ 14 দলের নেতা ও আইন শৃঙ্খলা বাহিনী চিহ্নিত সাবেক শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে পর্যন্ত গুম, হত্যা, গণহত্যা সহ 150 বেশি অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা পড়েছে। এর মধ্যে গ্রেপ্তার হয়েছেন সাবেক 10 মন্ত্রী সহ 25 জন। এরই মধ্যে দেশকে অস্থিতিশীল করে স্বৈরাচার শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নানাভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে। বিশেষ করে চলতি মাসে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবসকে সামনে রেখে পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনা করছে একটি চক্র। এই চক্রটি প্রতিবেশী দেশে বসে বাংলাদেশের সনাতন ধর্মের শিক্ষার্থীদের সাথে দফায় দফায় আলোচনা করে নতুন পরিকল্পনা করছে। তারা ছোট ছোট ঘটনার মধ্য দিয়ে আগামী 20 জানুয়ারির পর ভয়ঙ্কর নাশকতার পরিকল্পনা নিয়ে পুরোদমে মাঠে নেমে অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে ধ্বংসাত্মক পরিস্থিতি তৈরি করবে। সম্প্রতি দেশের একাধিক গোয়েন্দা সংস্থার তদন্তে এমন তথ্য উঠে এসেছে। 20 জানুয়ারির পর বলা হচ্ছে। এই প্রতিবেদকের সঙ্গে আলাপ করে একাধিক গোয়েন্দা কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে এমন তথ্য দেন। ওই কর্মকর্তা বলেন, দেশের সার্বিক পরিস্থিতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্বলতাকে কাজে লাগিয়ে দুষ্কৃতিকারীদের মাধ্যমে কিলিং মিশনের পরিকল্পনা তৈরি করা হচ্ছে। অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে এরই মধ্যে প্রতিবেশী রাষ্ট্রের নাগরিকরা অনুপ্রবেশ করে শিক্ষার্থী ও হিন্দু সম্প্রদায়ের লোকদের সংঘবদ্ধ করছে। তাদের এই পরিকল্পনায় রয়েছে আওয়ামী লীগের নেতা কর্মী। তাদের সাথে যোগাযোগ করে 20 জানুয়ারির পর ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টির করে অন্তর্বর্তী সরকারকে উৎখাতের পরিকল্পনা করা হচ্ছে। এখন জানি না এই শিক্ষার্থীদেরকেই বেছে নিয়েছে, তারা হয়তো মনে করছে যে শিক্ষার্থীদেরকে দিয়ে একটি গণঅভ্যুত্থান হয়েছে, সুতরাং সেই শিক্ষার্থীদেরকে দিয়ে আবার আরেকটা পাল্টা গণঅভ্যুত্থান করা হবে। এটা হয়তো পরিকল্পনা, তাদের স্বপ্ন থাকতে পারে। বাস্তবতা হচ্ছে ভারত চাপে রেখেছে বাংলাদেশকে। এর একটা লক্ষ্য হয়তো হইতে পারে যে তারা নেগোসিয়েশন করতে চায় যে শেখ হাসিনা নিরাপদে দেশে ফিরবে, বিনিময়ে তারা তাদের যে চাপে মোটামুটি বাংলাদেশ অস্থির, সেই চাপ তারা তুলে নেবে। এমন একটা হয়তো হইতে পারে যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে, স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম করবে, এই শর্তে যে বর্তমান অন্তর্বর্তী সরকার যে সমস্ত যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তাদের বিচার শুরু করেছে সেই বিচারের কাজ বন্ধ করে দেবে, তাদেরকে অব্যাহতি দেবে। এমন একটা পরিস্থিতি তৈরির জন্য ভারত সাম্প্রতিক সময় চাপ বাড়াচ্ছে। যত গণহত্যার বিষয়গুলো এগিয়ে যাচ্ছে বিচারের কাজটি, ততই ভারতের পক্ষ থেকে চাপ দিচ্ছে। হয়তো চাপের মধ্য দিয়ে সরকার এক পর্যায়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে বসে একটা সমঝোতা করতে পারে, এমন একটা প্রত্যাশায় হয়তো তারা এই কর্মকাণ্ড চালাচ্ছে। এছাড়া 20 জানুয়ারির পর সত্যি সত্যি বাংলাদেশের এরকম একটি পরিস্থিতি হবে কিনা, তবে এটা উড়িয়ে দেওয়া যায় না। বিগত সময় যে কাজগুলি হয়েছে বাংলাদেশে, একটার পর একটা ঘটনা,
তাতে কিন্তু অনেকের কাছে পরিষ্কার যে এগুলো পরিকল্পিত, এগুলি করানো হচ্ছে, হঠাৎ করে এগুলি স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে এমনটা মনে করার কোনো কারণ নেই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষে রায় হলে হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানাবে বাংলাদেশ। এক্ষেত্রে উভয় দেশের স্বাক্ষরিত একটি আন্তর্জাতিক আইনের কথা উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, ভারত এই আইন মেনে কাজ করতে বাধ্য হবে। নিক্কে এশিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি বলেন, শেখ হাসিনা সরকার সবকিছু ধ্বংস করে গেছে। নির্বাচনের আগে আমাদের অর্থনীতি, শাসন ব্যবস্থা, আমলাতন্ত্র ও বিচার ব্যবস্থায় সর্বাত্মক সংস্কার করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নির্বাচনী ব্যবস্থা, সংবিধান এবং বিচার ব্যবস্থার ক্ষেত্রে সংস্কারের জন্য বেশ কয়েকটি কমিশন গঠন করেছে। জানুয়ারির মধ্যে ওই কমিশনগুলোর সুপারিশ হাতে পাওয়ার পর পূর্ণাঙ্গ সংস্কার বাস্তবায়ন করা হবে। এই সংস্কার বাস্তবায়নে সময় লাগবে, কারণ নতুন বাংলাদেশ গড়তে আমরা একদম শূন্য থেকে শুরু করেছি। নির্বাচন ঠিক কখন হবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি প্রধান উপদেষ্টা। তিনি বলেছেন, নির্বাচনের সময় নির্ভর করবে সংস্কার প্রক্রিয়ার উপর, এর ফলাফলই সময় নির্ধারণ করে দেবে। ওই সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, হাসিনার শাসনামলে গণতন্ত্রের রীতিনীতি একদম ধ্বংস হয়ে গেছে। টানা 3 মেয়াদে ভোটারবিহীন ভুয়া নির্বাচনে মঞ্চস্থ করেছে হাসিনা, আর তাতে তিনি নিজেকে এবং তার দলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয় ঘোষণা করেছে। একজন ফ্যাসিবাদী শাসক হিসেবে এসব করেছেন হাসিনা। ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, এবছরের আগস্টে ছাত্র নেতৃত্বাধীন সরকারি চাকরিতে বৈষম্য বিরোধী আন্দোলনের কয়েকশো শিক্ষার্থী নিহত হন। এরপরই শিক্ষার্থীদের এই আন্দোলন হাসিনার পতনের আন্দোলনে রূপ নেয়। শেষ পর্যন্ত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার 15 বছরের শাসনের অবসান ঘটে। তিনি হেলিকপ্টারে চড়ে ভারতে পালিয়ে যান। অক্টোবরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা এবং তার বেশ কয়েকজন সহযোগীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। দীর্ঘদিন ধরে গৃহবন্দী রয়েছেন ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেখা করতে পারছেন না নিকট আত্মীয়ের সঙ্গে, এমনকি দলের নেতাকর্মীরা চেষ্টা করেও পাননি এক নজর দেখার সুযোগ। এমন অবস্থায় নেতাকর্মীরা আশঙ্কা করছেন পর্যাপ্ত চিকিৎসার অভাবে ভুগছেন শেখ হাসিনা। তবে কি বিনা চিকিৎসায় শেখ হাসিনাকে মেরে ফেলার পায়তারা করছে ভারত? আওয়ামী সমর্থকদের মনে এখন এই একটা প্রশ্নই মাথা চাড়া দিয়ে উঠেছে। শেখ হাসিনাকে কোথায় এবং কিভাবে রেখেছে মোদি তা জানতে মুখিয়ে রয়েছে বিভিন্ন মহল। বিগত 4 মাস ধরে কোনো খোঁজ নেই শেখ হাসিনার। বিভিন্ন সময়ে কল রেকর্ড ফাঁসের মাধ্যমে নিজের উপস্থিতি জানান দিলেও এখনও তার কোনো সত্যতা পাওয়া যায়নি। এছাড়াও গণমাধ্যম কিংবা ভারত সরকারের বরাতে শেখ হাসিনার ভারতে থাকার খবর পাওয়া গেলেও সেটিরও কোনো নিশ্চয়তা নেই, কারণ তার কোনো ছবি কিংবা ভিডিও এখনও প্রকাশ্যে আসেনি গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুধু তাই নয়, আসেনি কোনো সাক্ষাৎকারও। তাই নেটিজেনদের অনেকের ধারণা শেখ হাসিনাকে জিম্মি করে বাংলাদেশ নিয়ে নতুন ষড়যন্ত্র আঁটছে ভারত। গণ অভ্যুত্থানের মুখে গেল 5 আগস্ট দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। পাড়ি জমান ভারতের রাজধানী দিল্লিতে। এরপর গুঞ্জন উঠেছিল তিনি ভারত ছেড়ে মধ্যপ্রাচ্যে কিংবা ইউরোপ পাড়ি জমিয়েছেন। তবে ভারত সরকার জানিয়েছেন শেখ হাসিনা তাদের আশ্রয়ে রয়েছেন। যদিও বিগত 4 মাসে একবারের জন্য প্রকাশ্যে আনেননি বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীকে। তিনি কি বেঁচে আছেন, থাকলেও সুস্থ আছেন কিনা তা নিয়ে জল্পনা কল্পনার যেন শেষ নেই। জানা গেছে ভারতে পরম আতিথেয়তায় আছেন শেখ হাসিনা। তবে এমন খবর চাউর হলেও তার কোনো প্রমাণ দেখাতে পারেনি ভারত সরকার। উল্টো বিভিন্ন মহলের দাবি, ঠিক কতটুকু নিরাপত্তায় রেখেছেন তাকে, আর 5টা মানুষের মতো স্বাভাবিক জীবনযাপন করছে নাকি তাকে ঘরে বন্দী করে রেখেছে মোদি। গেল 5 আগস্ট আন্দোলনকারীরা যে সময় সাবেক প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করছিলেন, তখন শেখ হাসিনা পদত্যাগ করে একটি সামরিক হেলিকপ্টারে করে গাজিয়াবাদের কাছে অবস্থিত ভারতীয় বিমান বাহিনীর একটি ঘাঁটির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। নরেন্দ্র মোদী সরকার সেই সময় জানায় শেখ হাসিনা ভারতেই আছেন, তবে তার অবস্থান সম্পর্কে এর বেশি কিছু তারা আর জানায়নি। কিন্তু তাতেও আলোচনা থেমে নেই। উচ্চ মহলে খাতির আছে এমন অনেকেই ব্যক্তিগত আড্ডায় দাবি করেছেন ক্ষমতাচ্যুত এই প্রধানমন্ত্রী ভারত সরকারের একটি সেফ হাউসে তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের সাথে অবস্থান করছেন। তবে তার কোনো দালিলিক প্রমাণ পাওয়া যায়নি, এমনকি এ বিষয়ে কোনো ঘোষণাও দেননি মোদী সরকার। এদিকে শেখ হাসিনা দেশ ত্যাগের পরেও দেশব্যাপী অস্থিরতা সহ বিভিন্ন ইস্যুর জন্ম দিয়েছে। বিভিন্ন ষড়যন্ত্রের নাম জড়িয়েছে আওয়ামী লীগের। এছাড়াও মানবতা বিরোধী অপরাধে মামলা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। বর্তমানে তাকে অক্ষত অবস্থায় ফেরত চাইছে বাংলাদেশ। তবে এ নিয়ে এখনো মুখ খুলেনি হাসিনার অন্যতম ঘনিষ্ঠ মিত্র মোদী সরকার।